আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো গভীর ও অগভীর বাস্তু সংস্থান। এইটা পড়তে গিয়ে আমাদের প্রথমেই যে আলোচনাটা করতে হয় সেটা হচ্ছে বাস্তু সংস্থান বা ইকোলজি বলতে কি বোঝায়। ইকোলজি শব্দটি আর্নেস্ট হেকেল 1866 সালে প্রথম ব্যবহার করেন। ইকোলজি কথাটি দুটি গ্রিক শব্দ আইকিও এবং লোগোসের থেকে এসেছে। আইকিও শব্দের অর্থ আশ্রয় বা বাসস্থান, আর লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান বা আলোচনা। ডিকশনারি অফ ফিলোসফিতে বলা হয়েছে ইকোলজি হলো জীববিজ্ঞানের একটি শাখা যা জীবন্ত উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যে যে সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের যে আন্তঃসম্পর্ক তা নিয়ে আলোচনা করে। এইটুকুই জীববিজ্ঞানের আলোচ্য বিষয়, আমরা আগেও পড়েছি। কিন্তু আজ থেকে 50 বছর আগে আল্ডো লিওপোল্ড এই বাস্তু সংস্থানকে নীতিবিদ্যার সঙ্গে যুক্ত করে ফেললেন। তিনি নীতিবিদ্যায় প্রস্তাব করেছেন যা মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক, মানুষের সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, মানুষের সঙ্গে ভূমির সম্পর্ক কি হওয়া উচিত এই নিয়ে। লিওপোল্ড প্রস্তাবিত এই নীতিবিদ্যার অন্তর্ভুক্ত হবে মাটি, জল, উদ্ভিদ এবং প্রাণী অথবা সমষ্টিগতভাবে ভূমি, এক কথায় যাকে বলা হয় ভূমি। উদ্ভিদ, প্রাণী, মানুষ এইসব প্রাণীর আশ্রয়ই হলো ভূমি বা ল্যান্ড। তাই লিওপোল্ডের এই নীতিবিদ্যার নাম হলো ভূমি নীতিবিদ্যা বা ল্যান্ড এথিক্স। এই নীতিবিদ্যার আলোচ্য মূল বিষয় হলো মানুষের সঙ্গে তার ভূমির এবং সেই ভূমিতে বিকশিত যে জীবজগৎ, উদ্ভিদ জগৎ তার পারস্পরিক সম্পর্ক। এরপর আমরা পড়ব নরওয়ের দার্শনিক আর্নে নেইস এই ল্যান্ড এথিক্সের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি বাস্তু সংস্থানগত নৈতিক আলোচনা প্রসঙ্গে গভীর এবং অগভীর বাস্তু সংস্থানের পার্থক্য করে ফেললেন। অগভীর মানে স্যালো ইকোলজি আর গভীর মানে ডিপ ইকোলজি। এই স্যালো ইকোলজি অ্যান্ড ডিপ ইকোলজি এদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তিনি প্রথমেই বললেন অগভীর বাস্তু সংস্থানের চিন্তা গতানুগতিক যে প্রচলিত নৈতিক কাঠামো তার থেকে বাইরে নয়। এখন প্রশ্ন হচ্ছে এই গতানুগতিক নৈতিক কাঠামো বলতে কি বোঝায়? নৈতিক কাঠামো বলতে বোঝায় সেই নীতি যা হচ্ছে সমতা রক্ষার নীতি, অর্থাৎ সবাই সমান অধিকারী। কিন্তু এই নীতিবিদ্যার যে নিয়ম সেগুলি শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই খাটে। ফলত অগভীর বাস্তু সংস্থানের যে নীতিবিদ্যার অনুসরণ করা হয় তা মূলত কিন্তু মানুষ কেন্দ্রিক। তারা এই অগভীর বাস্তু সংস্থানের চিন্তার অংশীদারীরা সবাই মনে করেন যে কোনো প্রকার দূষণই কিন্তু গ্রহণযোগ্য নয়। সব প্রকার পরিবেশ দূষণকে আমাদের বর্জন করতে হবে, সেটা যাতে না হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। কিন্তু তার উৎসমূল হচ্ছে যে সেটা মানুষের ক্ষতি করে, তাই মানুষের ক্ষতি করে বলে আমাকে পরিবেশকে রক্ষা করতে হবে। এই হলো অগভীর বাস্তু সংস্থানের মূল বক্তব্য। এখন আমরা পড়ব গভীর বাস্তু সংস্থানগত চিন্তার অংশীদারীরা কি বলেন। তারা মনে করেন এই জীবমণ্ডলের যে সংহতি তার স্বার্থেই রক্ষা করা উচিত সেই জীবমণ্ডলকে। অর্থাৎ কিনা এই যে অমানসিক প্রকৃতি তাদের নিজস্ব শতমূল্য রয়েছে, তা আমাদের কোনো উপকারে আসুক, অর্থাৎ মানুষের উপকারে আসুক বা না আসুক, মানুষের উপকারের নিরপেক্ষভাবেই তারা প্রকৃতিকে মূল্য দিয়ে থাকেন। এই ক্ষেত্রে যে গভীর বাস্তু সংস্থানের মূল ধারণাগুলি আমরা পরপর আলোচনা করব।
এক নম্বর যুক্তিতে তারা মনে করেন সকল জীবন এবং প্রাণমণ্ডলী পবিত্র এবং মূল্যবান, মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবেই, মানুষের কাছে উপযোগিতা নিরপেক্ষভাবেই সেটা মূল্যবান। অর্থাৎ একটি গাছ সে আমাদের কাজে আসুক বা না আসুক, তবুও তারা কিন্তু তাদেরকে শতমূল্য বলে তাদেরকে রক্ষা করতে হবে, তাকে রক্ষা করতে হবে। সকল প্রজাতির বিকশিত হওয়ার এবং তাদের বিবর্তনমূলক পরিপূর্ণতার পৌঁছানোর অধিকার রয়েছে। প্রত্যেক প্রজাতির, সূক্ষ্মাতি সূক্ষ্ম একটি পোকা পিঁপড়ে থেকে আরম্ভ করে বড় মহিরুহ যে গাছ, তারও কিন্তু বিকশিত হবার অধিকার রয়েছে। সুতরাং সবাইকে সমানভাবে বেড়ে উঠতে দিতে হবে। তৃতীয়ত, প্রকৃতির অন্তর্গত সমস্ত পদার্থের আত্ম উপলব্ধি ও মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইরই আত্ম উপলব্ধির জায়গা আছে, সুতরাং তাদের শতমূল্য বলতে কোনো আপত্তি নেই, তাই তাদেরকে নৈতিক মর্যাদা দিতে হবে। সকল জীবন এবং প্রাণ একইভাবে বিবর্তিত এবং সেই জন্য সকলেই আত্মীয়তায় তারা দায়বদ্ধ। এই জন্য এখানে বলা হয় কিনশিপ অব্লিগেশন। কিংশিপ মানে হচ্ছে আত্মীয়তা, দায়বদ্ধতা। কারণ সবাই আমার আত্মীয়। যদি আমার আত্মীয় হয়, আত্মার সঙ্গে যার যোগ রয়েছে, এমন যদি হয় তাদের ক্ষতি করব আমরা কিভাবে? করতে পারবো না। তাই বিশ্ব প্রকৃতিকে আমরা আত্মীয়তার দায়বদ্ধতায় কিংশিপ অব্লিগেশনে তাদেরকে রক্ষা করব। পঞ্চমত, যখন আমরা বুঝতে পারবো যে আমরা সকলেই প্রকৃতির অংশ, তখন এই পরিবেশ রক্ষা এবং আত্মরক্ষা স্বাভাবিকভাবেই অনুসৃত হবে। পরিবেশ রক্ষা মানেই তাহলে আত্মরক্ষা, নিজেকে রক্ষা, কারণ পরিবেশের একটা অংশ হচ্ছে আমি। আর্নে নেইস, জর্জ সেশনস, রিচার্ড সিলভান, ভাল প্লামুট, বিল ডেভল, এই প্রমুখ দার্শনিকরা এই গভীর বাস্তু সংস্থানের অংশীদারি। তারা কিন্তু এই জীবমণ্ডল কথাটিকে আরেকটু ব্যাপক অর্থে বা বিস্তৃত অর্থে গ্রহণ করেছেন। তারা জীবমণ্ডল কথাটিকে আরও বেশি ব্যাপক অর্থে গ্রহণ করে বলেছেন যে জীবমণ্ডল বলতে সমগ্রটাকেই বোঝানো হচ্ছে। সমগ্র বলতে শুধু প্রাকৃতিক জীবমণ্ডলকে, সমস্তটাকেই, মানে ভূমি, মাটি, সমস্তটাকেই বোঝানো হচ্ছে। এই সব কিছুকেই আমরা রক্ষা করবার জন্য দায়বদ্ধ। কখনো কখনো নিরুপায় না হলে এবং সুযুক্তি ছাড়া কোনোভাবেই আমরা পরিবেশের সব কিছুকে কিন্তু রক্ষা করব, কোনোভাবেই তাদের বিনষ্ট করব না। এই আর্নে নেইস এবং জর্জ সেশনস এই নৈতিকতা অনুসরণের জন্য একাধিক নীতি বা সূত্রের উল্লেখ করেছেন। সেইগুলোকে আমরা সংক্ষেপে আলোচনা করে নেব। জগতে মানুষ ও মনুষ্যোত্তর প্রাণীর কল্যাণ, বৃদ্ধি ও বিকাশের নিজস্ব মূল্য আছে। মনুষ্যত্ব প্রাণী, এখানে কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে সেশন আর আর্নে নেইস কিন্তু বলতে চেয়েছেন এটা সমগ্র জীবমণ্ডল, শুধু প্রাণ আছে যা তা নয়, মনুষ্যত্বর প্রাণী নয়। প্রাণী বললেও এখানে কিন্তু ব্যঞ্জনার সমেত এটাকে জীবমণ্ডলী বুঝে নিতে হবে, প্রসারিত করে জীবমণ্ডলীকেই বুঝতে হবে। আরেকবার প্রথমটাই বলি। প্রথম নীতি হচ্ছে জগতের মানুষ এবং মনুষ্যোত্তর প্রাণীর ব্র্যাকেটে সমগ্র জীবমণ্ডলীর কল্যাণ, বৃদ্ধি ও বিকাশের নিজস্ব মূল্য আছে। এগুলি স্বকীয় মূল্যই মূল্যবান। মানুষের কাজে তারা আসুক বা না আসুক, মানুষের স্বার্থ নিরপেক্ষভাবেই বা উপযোগিতা নিরপেক্ষভাবেই তারা শতমূল্যবান। 2 নম্বর,
জীবনের নানাত্ব আছে এবং পরিপূর্ণতা ও মূল্য উপলব্ধির সহায়ক। জীবনের নানাত্ব আছে মানে আমি একা শেষ নই, আমি ছাড়াও নানা প্রাণের স্পন্দন আছে। প্রাণ ছাড়াও যদি আমরা আরও বিস্তারিত করি তাহলে সব কিছুরই এই জীবমণ্ডল যাকে ধরে আছে, এই প্রাণীর বিচরণ ক্ষেত্র, তাদের সবাইরই একটা পূর্ণতা প্রাপ্তির লক্ষ্য তাদের আছে। তাই জন্য সেইটা উপলব্ধি করে তাদেরকেও কিন্তু আমাদের প্রাণ ধারণে এই পূর্ণতা প্রাপ্তির সহায়তা করা আমাদের কিন্তু কর্তব্য। প্রাণ ধারণের প্রয়োজন ছাড়া, তৃতীয়ত, প্রাণ ধারণের প্রয়োজন ছাড়া জীবনের বৈচিত্র্য সমৃদ্ধির ক্ষতি সাধন করার অধিকার মানুষের নেই। কোনোভাবেই আমরা এই জীবনের বৈচিত্র্যকে এবং বিভিন্ন যে জীবকুল ছাড়াও এই সমগ্র ভূমিমণ্ডলকে কোনোভাবেই নিজের প্রাণ ধারণ ছাড়া একেবারে দেওয়ালে পিঠ ঠেকে না গেলে আমরা তাদের কখনোই ক্ষতি সাধন করব না। এই হচ্ছে গভীর বাস্তু সংস্থানের মূল বক্তব্য। মোটামুটি আমরা আলোচনার মাধ্যমে সেটা স্পষ্ট করে ফেললাম।